আইএন টিভির সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি অনেক প্রীতি শুভেচ্ছা এবং ঈদ মোবারক জ্ঞাপন করে শুরু করছি আপনাদের প্রতি সপ্তাহের মতো কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। রয়েছে আমি চৌধুরী মুরাদ। আশা করি আপনারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর বলবো যে বাংলাদেশের মতো একটা উষ্ণতা রয়েছে, গরম রয়েছে, এবং সেই অবস্থায় আমরা যে সুযোগে শীতের অবস্থান থেকে ফিরে আমরা কিছুটা হলেও যে দেশীয় যে একটা আমেজ আবহাওয়ার সেটা আমরা পেয়েছি। এবং সেই আবহাওয়ার প্রেক্ষাপটে আমরা অবশ্যই সকলকে ভালো থাকা, সুস্থ থাকা চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যখন ওয়েদার পরিবর্তন হয় তখন অনেক রোগ ব্যাধি কিন্তু আসতে শুরু করে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আপনাদের সাথে আজকে কমিউনিটি ফোকাসে রয়েছেন আমাদের সাথে যারা, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব। সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব তিনি এসেছেন এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব এখানে এসেছেন আমাদের এই কমিউনিটির আজকের প্রজন্ম, জানি না সে কীভাবে দেখছে, এই বাংলাদেশের যারা মানুষ এইখানে অবস্থানগত, তাদের অবস্থান, স্বাধীনতা এবং সর্বক্ষেত্রে সংগ্রামে এগিয়ে আসার ক্ষেত্রে যিনি বিশেষ ভূমিকা রেখেছেন, এই সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব, তাকে আমরা পরিচয় করিয়ে দিলাম। আমার বামে রয়েছেন জনাব আপনাদের অত্যন্ত পরিচিত এবং বলবো আমি জনাব সাইফুল আলম সাহেব। সাইফুল আলম সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ, ভালো। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন যার সাথে পরিচিত হলাম তিনি হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র। এবং আপনারা জানেন দুজন মানুষ যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন, আপনারা জানেন 78-এর সেই আন্দোলনে যারা আপনার স্কিন হেড বলে যে কথাটা আমরা সর্বপরিচিত, এবং আমরা সেই অবস্থানে কুসুমাস্তন্য অবস্থান ছিল না। আমাদের পূর্বপুরুষরা এই বিদেশের মাটিতে এসেছেন, তাদের অবস্থান সৃষ্টিতে তাদের আত্মত্যাগ এবং রক্তস্নাত আজকে আমাদের এখানে অনেক হয়েছেন সর্বক্ষেত্রে, সাদা বা জবস বলতে পারেন, পার্লামেন্ট থেকে একদম সব ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালিরা রয়েছেন, বিশেষ করে মন্ত্রী, মিনিস্টার, তারপরে এমপি, তারপরে ডক্টর, মেয়র, কাউন্সিলর, অনেক কিছু সর্বক্ষেত্রে কিন্তু আমরা এই যে বাংলাদেশের মানুষের, কিন্তু তার পেছনে এই অবস্থানে সৃষ্টি করতে যারা আত্মত্যাগ করেছেন, তারা আলতাফ আলী সহ অনেকেই, কিন্তু আজকে আমাদের মাঝে অনেকেই নাই, অনেকে রয়েছেন। আর আজকে যে দুজন এসেছেন সেই ঐতিহাসিক যারা কর্মক্ষেত্রে নিজেকে অবদান রেখেছিলেন, সেই দুজন মানুষ এসেছেন। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করবো সেই বিষয়টি হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিতে পূর্ব লন্ডনে বাঙালি অভিবাসনের সংগ্রাম ও সফলতা, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আর আমরা প্রথমে যাচ্ছি আমাদের আজকে যিনি আমার বামে রয়েছেন, অথবা আমার মনে হচ্ছে যে সৈফুল্লাহ বলছেন যে আমাদের সিরাজ ভাই, আমাদের শ্রদ্ধাভাজন জুয়ারদার সাহেবের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে বিষয়টা আমরা যাব অবশ্যই, যে সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা যে সংগ্রাম করে আজকে আমাদেরকে এইখানে, আমরা যারা নতুন এসেছি অনেকেই মনে করে জানিই না যে আসলে আজকে যেভাবে আমরা একদম ফ্রি ভাবে হাঁটা চলা করতেছি এইখানে, সেই অবস্থান ছিল না। বাঙালি কোর্ট থেকে বেরোলেই কিন্তু তাদেরকে আঘাত করা হতো তাদের, এবং অনেক বিষয়, এবং নতুন প্রজন্মে যারা এসেছেন তারা সেই ইতিহাস অবশ্যই জানা দরকার, এবং সেই ঐতিহাসিক বিষয়টা আপনাদের সেই অবস্থানগত দিকগুলো আমাদের তুলে ধরবেন, আমরা সেটা জানতে চাই। অবশ্য ধন্যবাদ মুরাদ সাহেব। আমি সামান্য অল্প একটু ভূমিকা দেব যে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হওয়ার, এবং আপনার কাছ থেকে আপনি যে সুযোগ আমাদেরকে দিয়েছেন আপনার প্রশ্নকে একটু উত্তর দেওয়ার আগে, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত মূল্যবান, এবং এই প্রশ্নটাকে আমরা 70-এর দশকের শেষের দিকে আমরা যে আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমি তখন আমার 16-17 বছর ছিল বয়স, আমার জীবনের প্রথম আন্দোলনই শুরু হয় আলতাফ আলীর মার্চটা নিয়ে। তখন এই কমিউনিটির সাথে যে আন্দোলন করে আজকের যে অবস্থানে আমরা এসে পৌঁছেছি, তার বিস্তারিত আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এবং তাদের সামনে তুলে ধরার জন্য আমরা একটা প্রোগ্রাম হাতিয়ে নিয়েছি। তার কারণটা হচ্ছে যে আমরা অনেক সময় এখন আমরা দেখতে পারি যে অতীতে হয়তো দুই একটা ঐতিহাসিক না
স্বল্প আকারে কিছু লেখালেখি হয়েছে, কিন্তু বিশদভাবে কোনো আমাদের যে যে আন্দোলনগুলো ছিল, আমাদের যে সমস্যাগুলো ছিল এবং এই সমস্যা থেকে উত্তোলন হওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনগুলো কিন্তু কোনো জায়গায় লিপিবদ্ধভাবে রাখা হয় নাই। যার জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, আমি জনাব সৈফুল সাহেব এবং অন্যান্য বন্ধুরা মিলে, যারা আমরা 70-এর দশকের আন্দোলনের সাথে জড়িত ছিলাম, তারা যে আমরা একটা একাডেমিক না কিন্তু ঐতিহাসিক একটা স্মৃতি রাখার জন্য, যাতে এই আমাদের আন্দোলন এবং সফলতাগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পেয়ে থাকে বা লাইব্রেরির মধ্যে থেকে পেয়ে থাকে, এইটা আমাদের কল্পনার মধ্যে যখন আসলো এবং আমরা রিয়েলাইজ করতে পারলাম যে এখানে এমন কিছু নয়, আমাদেরকে ওই ইতিহাসটাকে ধরে রাখতে হবে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা প্রজেক্ট করব যেটা একটা বই আকারে হবে। এবং এই বই টাইটেলটা আমরা দিয়েছি যে স্টোরিজ অফ স্ট্রাগল ইন স্ট্রাইড অফ বাংলাদেশিস ইন লাস্ট 50 years ইন ইস্ট লন্ডন, ইন ইস্টার্ন অফ লন্ডন, যেটা আমরা ইতিহাসটা দেখতেছি 1950 থেকে 2000 সাল পর্যন্ত। এখন সৈফুল সাহেব এগুলো নিয়ে আরও কথা বলবে যে আমরা যখন, আমি তখন 16 বছরের, সৈফুল ভাই তখন 17-18 বছর, সৈফুল আমার একটু বড় বয়সে, আমাদের অনেক, আমি ওইটাতে যাওয়ার আগে বলতে চাই যে এই বাঙালি আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যারা আজকে আমাদের মধ্যে নাই, আমি তাদেরকে স্মরণ করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। এবং আমাদের সহকর্মীরা যারা এখনও জীবিত আছেন, যারা কেউ হয়তো রাজনীতি নাই অবসর নিয়েছেন, কেউ হয়তো রাজনীতিতে আছেন, বা আমি মানে স্থানীয় সরকারে কাজ করতেছি, আমরা যারা আছি, আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে যেন একটি প্ল্যাটফর্মকে আমরা নিয়ে আসতে পারি। এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাচ্ছি যে সবার কন্ট্রিবিউশন, অর্থাৎ সবার স্বীকৃতিটা যেন তারা নিজের পক্ষ থেকে ভলেন্টারিলি এটা আসে এবং ওইটাকে যেন আমরা ধরে রাখতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা জানি যে এই প্রোগ্রামটা এত সহজ না, এটা অনেক ডিফিকাল্ট হবে। তার ডিফিকাল্টির কারণটা হচ্ছে যে আমাদের তো লিখিত কিছু নাই, সব কিছু কিন্তু আমাদের স্মরণ থেকে আসতে হবে, আমাদের মেমোরি থেকে আসতে হবে। এবং বিশেষ করে যারা আমাদের মধ্যে আজকে নাই, আমাদের মুরব্বিয়ান যারা, তৈবুর রহমান সাহেব বা অন্যান্য যারা আছেন, আমার এখন নাম আসলে স্মরণ হচ্ছে না, তাদের স্মৃতিগুলা, তাদের আন্দোলনের যে কন্ট্রিবিউশন, তারা যে আমাদেরকে রাস্তা দেখিয়েছিলেন আমাদের মুরব্বীরা, তাদের স্মৃতিগুলো আমরা কীভাবে রাখবো? তাদের স্মৃতিগুলো আমরা রাখতে আমাদের যে স্মরণিকা যেগুলো আছে স্মরণের মাধ্যমে। তো এই জন্য আমরা এটাতে একটা লিপিবদ্ধ করে রাখতে চাই। আপনি রেফারেন্স করছেন যে 78-এর যে স্কিন হেড, অর্থাৎ বর্ণবাদীরা যখন ব্রিক লেনে আসলে তারা সানডেতে, বিশেষ করে রোববারে, ওই পুরো এলাকাটা তারা দখল করে নিত। ওইখানে আমরা যখন ছোটো ছিলাম তখন মার্কেটে, বাবার সাথে মার্কেটে যেতে ভয় পাইতাম, বুঝছে? শুধু আমি না, বাইরে স্কুলে আমরা বর্ণবাদীর হাতে অ্যাটাক হয়েছি, হ্যাঁ, অনেক মারপিট খেয়েছি। কিন্তু 2-1 দিন মারপিট খাওয়ার পরে যখন আমরা ভাবলাম যে এখানে মারপিট খেয়ে তো এখানে থাকা যাবে না, এখানে থাকতে হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, নিজে দাঁড়াতে হবে, তখন আমরা কিন্তু তার প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করেছি কিভাবে? প্রতিবাদ করেছি হাত দিয়ে, যেখানে প্রয়োজন হাত দিয়ে প্রতিবাদ করেছি, যেখানে প্রয়োজন টিট ফর ট্যাট, হ্যাঁ, যেখানে আন্দোলনে অনেক ফর্ম ছিল আমাদের, যেমন মনে করেন, হ্যাঁ, আমরা হাত করেছি আন্দোলন। জোয়ারদার সাহেব, আসছি আপনার কাছে যে আপনারা যখন মানে লাঠির প্রতিরোধ করেছেন, হাত দিয়ে হাতের প্রতিরোধ করেছেন, সেই অবস্থান সৃষ্টি হয়েছিল, অনেক সহ্যের একটা ক্ষমতা ছিল, হ্যাঁ। তো এখন আমরা হয়তো আমাদের সাথে কেউ রয়েছেন, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। একজন কলার আমাদের সাথে রয়েছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কলার ভাই কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। আমার মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। যাচ্ছি সৈফুল ভাই, আপনারা এই বিরাট একটা বিষয় নিয়ে, আপনারা যে জিনিসটা জোয়ারদার ভাই আমাকে উল্লেখ করেছেন যে ঐতিহাসিকভাবে যারা এই অবদান রেখেছে বাংলাদেশি বাঙালির উত্তরণে এই প্রবাসের মাটিতে, সে জায়গায় অনেকেই আজ আমাদের মাঝে নেই। এবং আপনারা যখন চলে যাবেন, সেই হিস্ট্রি কিন্তু
আর জানবে না। নতুন প্রজন্মের যারা আসবে তারা মনে মনে এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, একসময় যে আমাদের বাংলাদেশে বা সব জায়গায় মুড়ির টিন ছিল, হ্যাঁ, বাস গাড়িকে মুড়ির টিন বলা হতো, রাস্তাঘাট বোল্টারের উপর দিয়ে গাড়ি চলাফেরা করতো। এখন সেই জিনিসটা এখনকার প্রজন্ম জানবে না। হ্যাঁ, তো আমরা কষ্ট করে অনেকেই কিন্তু মানে জীবনযাপন করেছেন, আমাদের দাদারা, আমাদের বাবারা। আমরা যখন এইখানে এই লন্ডনে আমার বাপদাদারা এসেছেন, হ্যাঁ, আমরা এখন চতুর্থ পঞ্চম প্রজন্ম চলে যাচ্ছে। তো কিন্তু আপনারা যে কষ্ট করেছেন এই সুন্দর হাঁটা চলাফেরা এবং স্বাধীনভাবে বিদেশের মাটিতে চলাফেরার ক্ষেত্রে আপনারা যে রক্ত দিয়েছেন, সেটা তো এখনকার প্রজন্ম আমি জানি না কীভাবে দেখে। কিন্তু আপনারা সেই ঐতিহাসিক বিষয় নিয়ে ব্রাডি আর্ট সেন্টারে আগামী 26 জুন আপনারা একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন। সেই প্রোগ্রামটা হচ্ছে 6:30 থেকে রাত 8:30, 2 ঘন্টার এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই যে কী নিয়ে করতেছেন আমাকে বলেন। সিরাজ ভাই বলেছেন যে আমাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের সমাজ এখানে প্রতিষ্ঠিত হতে 4th জেনারেশনে চলতেছে। এখন বাংলা বই বা বাংলা ভাষাভাষী যারা টেলিভিশন চ্যানেল আছে ওদের প্রতি তাদের নতুন জেনারেশন ওদের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো আমরা মনে করি এটা খুবই জরুরি যে আমাদের স্ট্রাগল অ্যান্ড স্ট্রাইড অ্যান্ড সাকসেস এগুলো প্রপারলি রেকর্ড করে একটা বই আকারে এবং রেকর্ডিং আকারে রেখে যাওয়া আর্কাইভ করা দরকার। যেমন এখন আমরা চাইতেছি যদি আমরা প্রোগ্রামটা সাকসেস হয়, এই 26 তারিখের শুধু বিগিনিং, কিন্তু হয়তো আমাদের বছর 18 মান্থ লাগবে বইটা প্রডিউস করতে, রেকর্ডিংটা প্রডিউস করতে, এগুলো সব মিলাইয়া, কারণ এগুলা রিসার্চের প্রয়োজন আছে। কারণ আমি কেন বলছি, আমাদের জেনারেশন, প্রথম জেনারেশন ছিল নাবিক জেনারেশন, যা আসতো তারা বিভিন্ন কাজ করতো, তারপরে দেশ 50-60 বছর পরে দেশ চলে যেত। তাদের স্ট্রাগলটা হয়তো ক্যারোলাইন অ্যাডামস সুদক্ষভাবে পরিষ্কারভাবে লিখেছেন এবং বইটিতে যারা আসছিল কীভাবে তাদের জীবনযাপন করেছে লেখা আছে। এবং জাহাজি জেনারেশন পরে আমাদের 60s and 70s, তখন আমাদের বাবা চাচা দাদারা আসছে দক্ষ কর্মী হিসাবে এখানে কাজের জন্য এবং কাজ করেছে, কিন্তু তাদের দুঃখ দুর্দশা আমরা কিছু শুনেছি, কিন্তু আমাদের ছেলে মেয়ে বা নাতিনসা ওরা কখনো বুঝতে পারে নাই, জানবেও না যদি আমরা কিছু না করি। তারপরের জেনারেশন 70s 80s, তখন একটা বিষয় ছিল সফল ভাই, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে তখন তো এইভাবে বিদ্যুৎও ছিল না, তারপরে এইভাবে শৌচাগার ছিল না, অর্থাৎ টয়লেট ছিল না, শাওয়ার ছিল না, বাথ ছিল না, অন্য বিষয়। আমি এই জিনিসটা 70s, আমি সেটা বলবো 70s 80s যারা আমরা জেনারেশন, আমরা তখন 71 পরে আমাদের একটা জেনারেশন আসতে শুরু করলাম। এটা কারণ ছিল 70তে বা 80তে ইমিগ্রেশন রুলটা চেঞ্জ হয়েছিল এবং ইমিগ্রেশন রুলে বলছিল যে যারা এখানে 3 বছর 4 বছর 5 বছর কাজ করছে, ট্যাক্স দিছে বা তাদের অধিকার আছে, তাদের ফ্যামিলি বাচ্চা এগুলো সব এখানে আসতে পারবে। তখন আমাদের আশা এবং আইসা আমরা দেখলাম এখানে বর্ণবাদীর সমস্যা, হাউজিং সমস্যা, শিক্ষার সমস্যা, তারপরে কালচারের সমস্যা, অনেক এমপ্লয়মেন্ট সমস্যা, এগুলো সমস্যা। এখন যে ইয়াঙ্গার জেনারেশন ওরা তো আর কমিউনিটির দিকে তাকায় না, ওরা তাদের প্রফেশন, তাদের ফ্যামিলি, তাদের জব, তারা নামাজ রোজা ওগুলো নিয়ে ব্যস্ত তারা। তখন আমরা চিন্তা করলাম এই যে 2 জন লোক খুব ঘনিষ্ঠভাবে সহযোগিতা বা উদ্যোগ প্রকাশ করেছে, একজন হলো নজরুল ইসলাম বাসন আর একজন হলো আব্দুল মালিক খোকন, যে আমাদের কিছু করার দরকার। এবং একটা যে আমি আরেকটা রেফারেন্স দেই, ফারুক আহমদ নামে একজন রাইটার খুব ভালো একটা বই লিখেছে আমাদের মতো 18th সেঞ্চুরি থেকে সব, সেটা বাংলায়। অতএব সেটা বাংলায় আমাদের যে ছেলে মেয়ে নাতিনসারা ওরা পড়বেও না, বুঝবেও না, দেখবে না। এখন আমি যে বললাম যে আমরা যে সাফারিংটা দেখেছি, আমাদের 2টা এলাকা ছিল, ক্যানন স্ট্রিট আর ব্রিক লেন, এই 2টা এলাকাতেই আমাদের বাপ চাচা দাদারা যেতে পারতো, আর কোথাও যেতে পারতো না। তারপরে বর্ণবাদের আক্রমণ, তারপরে তখন আমাদের আলতাফ আলীর মৃত্যু বা মার্ডার করা হয় 1978-এ। তখন আমরা সবাই, কারণ আগে ছিল আমরা 3 বছরের ওয়ার্ক পারমিটে ছিলাম, 3 বছর শেষ হলেই আমাদের বাবা চাচা চিন্তা করতো আমরা চলে যাব। কিন্তু 78 আলতাফ আলীর মার্ডারের পর আমরা দেখলাম না, হিয়ার টু স্টে, হিয়ার টু ফাইট, আমরা এখানে থাকতে হবে,
যেহেতু ইমিগ্রেশন রুল চেঞ্জ হয়েছে এবং আমরাও ইয়াং জেনারেশন আসছি বা ইয়াং ভাই বোনেরাও আসছে, আমাদেরকে কিছু করতে হবে। 1 নম্বর মনোবার বিরুদ্ধে ফাইট করতে হবে, 2 নম্বর হলো আমাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, 3 নম্বর হলো কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা শিক্ষার দিকে অগ্রসর হতে হবে, তারপরে আমরা পলিসি চেঞ্জ। কারণ আপনি ফাইট করতে পারবেন, আপনি প্রতিবাদ করতে পারবেন, কিন্তু আসলটা হলো পলিসি। যে ইনস্টিটিউশন আপনাকে সার্ভিস দিবে, এই পলিসিটা যদি চেঞ্জ না হয় তাইলে তো আপনি কিছু পাবেন না। যেমন আমরা এগুলো থেকে সব বিরত ছিলাম, তখন আমরা চিন্তা করলাম সেলফ হেল্প প্রজেক্ট, আপনার হাউজিং কোঅপারেটিভ করা হয়েছে, বিভিন্ন ভলান্টারি সংগঠন করা হয়েছে চাকরির ক্ষেত্রে, তারপরে আপনার এডুকেশনের ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট, তারপরে শিক্ষা, অনেক কিছু। যেমন একটা ইনসিডেন্ট বলি, যে ইস্ট লন্ডন এলাকাতে স্কুলের প্লেসের সমস্যা ছিল, এটা তারা প্ল্যান করে নাই। তখন আমাদের বাচ্চারা যারা নতুন এই দেশে আসছে তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা, তখন আমরা ওদের সঙ্গে আর্গুমেন্ট বা ফাইট করে আমরা যেটা বললাম, প্রয়োজন হলে ওদেরকে বাসিং করে, প্রয়োজন হলে ওদেরকে কেনশ্রী থেকে বাসিং করে ইস্টামে নিতে হয়, নিয়ে যাও, আবার ওখান থেকে বাসিং করে বাসায় দিয়ে আসো, কিন্তু তার এডুকেশন এটা থেকে বিরত করো না। এডুকেশন ইজ দ্যার বেসিক রাইট, তোমাকে দিতে হবে, ফান্ডামেন্টাল রাইট। সো আমরা যখন 1978 পরে আমরা সবাই মিলে আমরা ক্যাম্পেইন আরম্ভ করলাম আমাদের হাউজিং সমস্যা এই পলিসি চেঞ্জ করার জন্য। বলি যে 15-16টা হাউজিং কোঅপারেটিভ হাউজিং অ্যাসোসিয়েশন করা হয়েছে। তখন এই একটা সাইড হলো ঘরবাড়ির সমস্যার সমাধানে, আরেকটা সাইড হলো এডুকেশন, বিভিন্ন অর্গানাইজেশন করা হয়েছে যাতে এডুকেশন, যেমন টাওয়ার হ্যামলেট কলেজ ইজ ওয়ান অফ আওয়ার সাকসেস দ্যাট উই সেট আপ টাওয়ার হ্যামলেট কলেজ। লোক তো অনেক কিছু বলে, অনেকে সাকসেস হয়েছে আর হইতেছে, কিন্তু এটা আমাদের প্রোডাক্ট, উই ডিড। আগে ছিল সিটি ইন ইস্ট লন্ডন, উই চেঞ্জ ইট টু টাওয়ার হ্যামলেট কলেজ, ইজ প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট কলেজ ইন লন্ডন। তারপরে হাউজিং, তারপরে এমপ্লয়মেন্ট, আমরা তখন আমাদের সহযোগিতা একমাত্র লোক করেছে, 2-4 জন লোকের স্থানীয় সাধারণ করেছে, আর করেছে কেন লিভিংস্টোন, তখন জিএলসির লিডার ছিল। সে বিভিন্নভাবে আমাদেরকে গ্রান্ট বা বাধা দিয়ে বিভিন্ন অর্গানাইজেশন চলার জন্য বা পলিসি, এবং বিভিন্ন পলিসি আমরা তার সঙ্গে ক্যাম্পেইন করে আমরা সাকসেস করেছি। এবং এই যে কাজগুলা আমরা করেছি, আমি একা করি নাই, শত শত লোক আছে, সবাই মিলে করেছি। এগুলার যে ফল এখন আমরা পাইতেছি। আমরা কাউন্সিলর হয়েছি 1994-এ, বা আরও কিছু কাউন্সিলর হয়েছে। আমরা লেবার পার্টির সঙ্গে কাজ করেছি এবং বলছি আমাদেরকে কাউন্সিলর দিতে হবে, কারণ পলিসি চেঞ্জ এখানে হয় লোকাল গভর্নমেন্ট। এইখানে যদি আমাদের রিপ্রেজেন্টেশন না থাকে তাইলে তো আমাদের কথা কেউ বলবে না। তখন আমরা কাউন্সিলর হয়েছি, বা আমাদের আগে আরও 2-4 জন কাউন্সিলর হয়েছে, তখন তারা বলছে এই পলিসি চেঞ্জ করতে হবে, যার দরকার সেই পাবে, সাদা বা কালো প্রাধান্য পাবে না, পাবে যার দরকার সেই পেতে হবে। সো পলিসি চেঞ্জ করা আজকে আমাদের টাওয়ার হ্যামলেটে দেখেন, ইস্ট লন্ডনে দেখেন, নিউহামে দেখেন, সবগুলোতে পলিসি চেঞ্জ হয়েছে এবং দরকার অনুযায়ী লোককে অভিবাসন বা রিহাউজিং করা হয়েছে। এমপ্লয়মেন্ট, আজকে ক্যানারি ওয়ার্ফে কোনো এক সময় আপনার একজন হার্ডলি এনি বাঙালি কোনো চাকরি পাইছে, সেখানে প্রায় 100,000 লোক কাজ করতো। তখন আমরা কাউন্সিলর হয়ে আমরা ক্যাম্পেইন আরম্ভ করছি, নো, দ্যাট গট টু বি চেঞ্জ। যেহেতু ক্যানারি ওয়ার্ফ আমাদের নেক্সট ডোর, এখানে 100,000 লোক কাজ করে, আমাদের ছেলেমেয়েদেরকে কাজ দিতেই হবে। এখন আপনি ধরেন 10-15% ইজিলি আমাদের ছেলেমেয়েরা ক্যানারি ওয়ার্ফে কাজ করতেছে, সিটিতে কাজ করতেছে, বিভিন্ন পার্লামেন্টে কাজ করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইস্ট লন্ডন কুইন মেরি ইউনিভার্সিটি, ওইখানে হার্ডলি আমাদের ছেলেমেয়েরা এখন লেকচারার হয়েছে, হসপিটালে যান ডাক্তার পাবেন, কলেজে যান। এখন ইন এ নাটশেল যেটা বলা যেতে পারে, এই যে কমিউনিটির জন্য আমরা যে নিবেদিত প্রাণ যারা দিয়েছে তাদের ফল বা তাদের আজকের রেজাল্টটা হলো আমরা ভালোভাবে চলতেছি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি,
আমরা ভালো হাউজিং আছে, এখন আমাদের ছেলেমেয়েরা ঘরবাড়ি কিনতে পারতেছে, আমাদের ছেলেমেয়েরা ভালো ইনস্টিটিউশনে বা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে, ইউনিভার্সিটিতে লেকচারার, ডাক্তার হয়েছে। আমি জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। সর্বোপরি এখন বলা যায় যে তৃতীয় বাংলা এখন লন্ডনকে তৃতীয় বাংলাও বলা সেটা হয়। পুরোটাই একদম বাংলার মতো হয়েছে। না, কিন্তু আসলে যে এটা প্রবলেম হলো, আমাদের স্কুলে আপনার 13-14 বছর বয়সে ক্যারিয়ার্স অ্যাডভাইস দিত। তখন আমাদেরকে বলা হইতো তোমার ক্যারিয়ার অ্যাডভাইসের দরকার কি, তুমি তো রেস্টুরেন্টে কাজ 16 হইলেই রেস্টুরেন্টে কাজে চলে যাবা। মেয়েদেরকে বলতো তুমি তো 16 হইলেই তোমার বিবাহ হয়ে যাবে, তোমার ক্যারিয়ার অ্যাডভাইসের দরকার নেই। এইরকম ইনস্টিটিউশনাল বর্ণবাদী আমরা সাফার করছি। আজকে ক্যারিয়ার অ্যাডভাইজার আমাদের বাঙালি আছে, কাউন্সিলর আমাদের বাঙালি আছে, এক্সিকিউটিভ মেয়র আমাদের বাঙালি আছে, 60 জন বাঙালি এমপি আছে। কিন্তু আসল কথা হলো আজকাল ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। আমি আসছি সফুল ভাই, আমি যাচ্ছি জোয়ারদার ভাইয়ের কাছে, যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি যে এই যে সফলতা, এই সফলতা কিন্তু এমনিতে আসে নাই। এই সফলতা আত্মত্যাগ, সংগ্রাম এবং রক্তদানের বিনিময়ে আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই ইতিহাসকে কিন্তু আমরা জানি না, এবং আপনারাও আমরা দেখেছি যে আপনারা অনেকভাবেই নিগৃহীত হয়েছেন। নতুন প্রজন্মের একটা বিভিন্ন ধরনের কনস্পিরেসি হোক আর যাই হোক, সেই কারণে আপনারাও দেখলাম, যখন আমরা আসলাম দেখলাম যে আপনারা এই ঐতিহাসিক যে অবদান রেখেছেন, আপনারাও হয়তো কোনো না কোনোভাবে ফ্রন্টলাইন থেকে কিন্তু একদম ব্যাকআপ নিয়েছেন। তো আমি যে জিনিসটা হচ্ছে যে কিন্তু আমরা আপনাদের এই ব্যাকআপ নেওয়ার কারণে কিন্তু আমরা ঐতিহাসিক বা ইতিহাসের জিনিসটা ভুলে যাচ্ছি। এখন নতুন প্রজন্ম যারা আসছে বা এখন বাংলাদেশ থেকেও যারা আসছে বিভিন্ন দেশ থেকে, তারা জানে না যে বাঙালির যে আত্মত্যাগ আপনাদের ব্যাপার। এখন আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাদের সাধুবাদ জানাই, এবং সেই বিষয়টাকে কিভাবে সার্বজনীন করা যায় এই বিষয়ে আমাদের বলেন জনাব জোয়ার। আচ্ছা, আমরা মনে করি যে এই যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, এই প্রজেক্টের মাধ্যমে সার্বজনীন হওয়া কিভাবে হবে এটা আমি আপনাকে একটু বলতেছি। সেটা প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা এই আন্দোলনগুলোতে যারা সক্রিয় ছিলাম, যাদের ভূমিকা ছিল, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে স্মরণে আনা প্রথম জিনিস। তার কারণটা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, তার কারণটা হচ্ছে যে কোনো মাইগ্রেন্ট কমিউনিটি যখন একটা প্রতিষ্ঠা লাভ করে তখন কিন্তু তার মাঝে একটা দ্বিধান্তার সৃষ্টি হয়, একটা দ্বিধাবোধের সৃষ্টি হয়, যেটাকে ইংরেজিতে বলে দ্য কালচারাল ডাইকোটমি, যেটা যে আপনার সংস্কৃতি, তার ভিতরে কিন্তু আর একটা সাব সংস্কৃতি চলে আসে, যেটা এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটু প্রভাবিত আছে। তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের সংগ্রামটাকে যে সফলতায় নিয়ে আসছি সেটার পরিচিতিতে আমাদের সমাজে আমরা তুলে ধরতে পারিনি, আমাদের ইয়াং সমাজের কাছে তুলে ধরতে পারিনি। যার কারণে আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন, যেখানে এখন বর্তমান নিউ মাইগ্রেন্টরা যারা আছে, এখন নতুন যারা এই দেশে আসতেছে, বিশেষ করে স্টুডেন্ট বা প্রফেশনাল ক্লাস যাই বলেন, তাদের যে একটা কনসেপশন যে এখানে বাঙালিরা তো কিছু করে না, সবগুলি তো আমরা পেয়েছি, সবগুলি তো মানে ওয়েস্টার্নাইজ, মানে ইউরোপের অথবা বিশেষ করে এটা ব্রিটেনের, লন্ডনের, এটা কারো অর্জিত কিছু না, এটা তো আগ থেকেই ছিল না ভাই, এটা আগ থেকে ছিল না, এটা আন্দোলনের সফল। আজকে যে আপনি ইসলামটানে হাঁটতে পারতেছেন, আপনাকে কেউ আপনার দিকে তাকাচ্ছেন, আপনার গায়ে হাত দিতেছে না, তার কারণটা হচ্ছে 70-এর দশকে এবং 80-র দশকে যারা আন্দোলন করে রাজনীতির প্রতিনিধিত্বটাকে আজকের জায়গাতে নিয়ে আসছে, যেটা সৈফুল ভাই বলছে কথা, যে আন্দোলনের আমার বিবেচনাতে আমি মনে করি যে আন্দোলনের প্রথম সফলতাটা হচ্ছে যে আমরা প্রতিনিধিত্ব করতে পারতেছি। আমাদের আন্দোলনের প্রথম দাবিটাই ছিল, আমাদের এক্সপিরিয়েন্সগুলো ছিল যে আমাদের ঘর বাড়ি ভালো ছিল না, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, আমাদের কর্মসংস্থান ভালো ছিল না, এগুলো আমাদের ডিসক্রিমিনেশন ছিল, বৈষম্যতা ছিল। আমরা বৈষম্যতাটাকে আমরা যেটা ইংরেজিতে আমরা বলি লিভড করেছি, আমাদের জীবনের একটা অংশ ছিল বৈষম্যতা। কিন্তু সফলতাটা কি? ওই আন্দোলনটা করি, সফলতা হচ্ছে দ্যাট আমরা 80-র দশকে প্রথম বাঙালি কাউন্সিলর নুরুল ইসলাম সাহেবকে যখন ইলেক্টেড করা হয়েছে, তখনই আমাদের সফলতাটার আলো জ্বলছে যে এই সফলতাটা আসবে প্রতিনিধিত্বের মাধ্যমে, যেটা সহিউল ভাই আগে বলছে। ধন্যবাদ আপনাকে। প্রতিনিধিত্বের মাধ্যমে যে সফলতা, এই সফলতার উত্তরিত পথে আজ আমরা হাঁটছি। এখন এই কণ্টকাকীর্ণ অবস্থান থেকে আমরা কুসুমাস্তীর্ণ অবস্থান নিয়ে নতুন প্রজন্ম থেকে, আমাদের পূর্বপুরুষ থেকে আজকে চতুর্থ পঞ্চম প্রজন্ম আমরা
স্বস্তিতে যে চলাফেরা করছে স্বাধীনভাবে, তার উত্তরিত অবস্থানে যারা আত্মত্যাগ করেছিলেন তারাই এই আমাদের জোয়ারদার সাহেব, এই আমাদের সৈফুল ভাই এবং আরও যারা রয়েছেন সকলকে তুলে আনার কাজ যারা করছেন এই আজকে তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমরা আরও জানবো, সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে আসবো। আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে স্কাই 782 আয়ন টিভির সাথে। ধন্যবাদ।